হ্যালো ভিউয়ার্স, সো অর্গানিকের জন্য রিকোয়েস্ট অলরেডি আসা শুরু হয়ে গেছে। কেউ কেউ লিখেছে অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড সিরিজটা করে দেওয়ার জন্য। তো যেটা আমি রিসার্চ করে দেখলাম কি লাস্ট 10-12 বছরের WBJEE কোয়েশ্চেনে, তো আমার যেটা মনে হলো কি চ্যাপ্টার ওয়াইজ অর্গানিক রিভাইজ করাটা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট না, অলরেডি এখানে কি হচ্ছে না, আরেকটা চ্যাপ্টারের সঙ্গে কানেক্টেড কোয়েশ্চেন আসছে। তো আমি যেটা করেছি একদম ম্যারাথন একটা অর্গানিক রিভিশন সিরিজ করে দিয়েছি, যাতে পুরো অর্গানিক আছে। তো একটু সময় লাগবে, 2-3 দিনের মধ্যে পুরো সিরিজটা আপলোড হয়ে যাবে। সো লেটস স্টার্ট উইথ দ্য কোয়েশ্চেন নাম্বার 1. The exact order of boiling points of the compounds N-pentane, isopentane, butanone and 1-butanol. তো প্রথমে ভাবো কি কোয়েশ্চেনটা তুমি অ্যাপ্রোচ কি করে করবে। কোয়েশ্চেন তো তুমি দেখতে পেলে, তো এটাকে অ্যাপ্রোচ কি করে করবে। প্রথমেই কিন্তু আমাদের ফর্মুলাগুলো লিখতেই হয়, ঠিক আছে। N-pentane 1 2 3 4 5, ঠিক আছে। আইসোপেন্টেন একটা ব্রাঞ্চিং এসে যাবে, ঠিক আছে, আইসোপেন্টেন। এবার এখানে কি হয়ে যাবে, বিউটানোন। সো বিউটানোন মানে এরকম একটা কিছু হয়ে যাবে, বিউটানোন এন্ড 1-butanol, 1 2 3 4, এখানে OH 1-butanol। তো এবারে ভাবো কি এই ক্ষেত্রে আমরা কি প্রথমে দেখব। ফার্স্ট কি কনসেপ্ট কি হবে না, বয়লিং পয়েন্ট is directly proportional to molecular weight and inversely proportional to branching, এটা একটা ব্যাপার। আর একটা আমাদের যেখানে কি কনসেপ্ট কি হবে না, যদি এক্সটেন্ডেড H বন্ডিং, তাও কিরকম H বন্ডিং না, ইন্টারমলিকুলার H বন্ডিং, ইন্টারমলিকুলার H বন্ডিং। যদি ইন্টারমলিকুলার H বন্ডিং অ্যাসোসিয়েশন থাকে তাহলে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হয়। তাহলে এক্ষেত্রে বয়লিং পয়েন্ট সব থেকে বেশি কার হবে, বিউটানল, 1-butanol। তারপরে কোন আসবে দেখো, 1-butanol এখানেও আছে। তারপর আসবে কিনা বিউটানোন, বিকজ এর ডাইপোল মোমেন্ট আছে, একটা ভালো ডাইপোল মোমেন্ট আছে, তাহলে এরও অ্যাসোসিয়েশন থাকবে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। তার মানে প্রথম কার হবে, সব থেকে বেশি হবে 1-butanol। তারপর কি হবে, বিউটানোন, ঠিক আছে। তারপর কি হবে, N-pentane, isopentane। Why? Because boiling point is inversely proportional to branching. Branching যত বেশি হবে boiling point তত কম হবে। তাহলে এক্ষেত্রে দেখো কি ব্রাঞ্চিং বেশি কার হচ্ছে না, আইসোপেন্টেনের হচ্ছে ব্রাঞ্চিং। তার মানে আইসোপেন্টেনের সব থেকে কম হবে, তারপর N-pentane, তারপর বিউটানল এবং তারপর বিউটানল। তার মানে কারেক্ট অপশন কি হয়ে যাবে, বি। তো কখনো যদি বয়লিং পয়েন্ট রিলেটেড কোয়েশ্চেন আসে তাহলে কি কি পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে না, ইন্টারমলিকুলার H বন্ডিং, তারপর পোলার মলিকিউল, এবং এক্ষেত্রে মলিকুলার ওয়েট প্রায়োরিটি পাবে, এন্ড ব্রাঞ্চিং কি হয়ে যাবে না, ইনভার্স প্রপোর্শনাল হয়ে যাবে। তো পুরো ব্যাপারটাকে মিলিয়ে কিন্তু তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, the maximum number of atoms that can be in one plane, planar হবে in the molecule para nitrobenzonitrile। তো প্রথমে আমাদের কি করতে হবে না, কম্পাউন্ডার স্ট্রাকচার বানিয়ে ফেলতে হবে, প্যারা নাইট্রোবেনজোনাইট্রাইল। বেটা নাইট্রাইল কিন্তু কি হয় না, সায়ানাইড, ঠিক আছে। নাইট্রো কিরকম দেখতে হবে না, এরকম, ওকে, একটা কোঅর্ডিনেট বন্ড। এবারে তুমি ভাবো কি হাইব্রিডাইজেশন গুলো চেক করো, কি তোমার এর পুরো সিস্টেমের মধ্যে একটাও sp3 কার্বন দেখা যাচ্ছে। এবার যদি কেউ ভুলে গিয়ে থাকো, ইন শর্ট রিক্যাপ করিয়ে দিই কি অল সিগমা মানে sp3, একটা পাই মানে sp2, that is also trigonal planar, this is tetrahedral, this is trigonal planar, ট্রাইগোনাল প্লেনার। আর একটা কি হবে না, যদি তিনটে বন্ড মানে 1 সিগমা 2 পাই হয়, তো সেটা কি হবে না, sp3 লিনিয়ার। ওকে, তাহলে প্লেনারিটি চেক করার সব থেকে ভালো রাস্তা হচ্ছে কি হাইব্রিডাইজেশন খুঁজে নাও। এটা শুধু নন প্ল্যানার, এটা প্ল্যানার হবে না, বাকি দিস ইজ প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার এন্ড লিনিয়ার মানে তো সে ডেফিনেটলি প্ল্যানার। তাহলে এখানে কিন্তু আমার চোখে একটাও sp3
sp3 হাইব্রিডাইজড কার্বন পড়ছে না বা sp3 হাইব্রিডাইজড অ্যাটমও পড়ছে না। এই নাইট্রোজেনও কিন্তু একটা দুটো তিনটে বন্ড মানে sp2 হাইব্রিডাইজড। এবার তুমি বলবে কি ম্যাডাম তিনটে বন্ড কি করে কাউন্ট করলেন, কেন কি পাইকে তো আমি কাউন্ট করব না, এখানে একটা পাই আছে, হাইব্রিডাইজেশনে পাই কাউন্ট হয় না। যদি কারোর কনফিউশন থাকে কেমিক্যাল বন্ডিং এর লেকচারে চলে যাও, এর ডিটেল পেয়ে যাবে। তাহলে আমরা পাইকে কিন্তু হাইব্রিডাইজেশনে কাউন্ট করি না। হাইব্রিডাইজেশনে কাকে কাকে কাউন্ট করি, সিগমাকে, লোন পেয়ারকে, অড ইলেকট্রনকে। পাইকে আমরা কাউন্ট করি না, তাই নিইনি। তিনটে বন্ড মানে এটা sp2, that means all atoms are planar। এবার অ্যাটম কাউন্ট করে নাও, 1 2, এখানে 6টা, বেনজিন রিং এ 6টা কার্বন, চলো কাউন্ট করিয়ে দিই। বেনজিন রিং এ 6টা কার্বন, এটা একটা 7টা কার্বন। এখানে কটা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন আছে। এখানে নাইট্রোজেন কটা আছে, 2টো আছে। অক্সিজেন কটা আছে, 2টো আছে। ঠিক আছে, তো 7 5 12 13 7, এখানে একটা আছে না, সরি হাইড্রোজেন আছে তোমার, একটা হাইড্রোজেন কম হয়ে যাবে না, 4টে হাইড্রোজেন হবে। ঠিক আছে, 4টে, বিকজ এখানে একটা দুটো তিনটে 4টে হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন, 7টা কার্বন, 2টো নাইট্রোজেন, 2টো অক্সিজেন। সো দ্য টোটাল অ্যাটম 15 এবং 15ই কিন্তু একটা প্লেনের মধ্যে আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা একটা ইনফরমেটিভ কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে, বাট তুমি এটা যদি নাও জানো, ইফ ইউ ডোন্ট নো দ্য স্ট্রাকচার অফ মলিকুলার ফর্মুলা অফ দিস C18, তাহলেও কিন্তু এদের ইনফরমেশন থেকে তুমি করে নিতে পারো। কি বলছে, cyclo18 carbon is an allotrope of carbon with molecular formula C18। আমি তোমাদের জন্য স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছি, বাট মনে করো কি এক্সামে তুমি জানো না, স্ট্রাকচারটা তুমি জানো না, তাহলে কি করবে, ইট ইজ আ রিং অফ 18 কার্বন অ্যাটমস connected by single and triple bond। তো বলে তো দিয়েছে ভাই অল্টারনেট, তো অল্টারনেট হলে 18টা অ্যাটম আছে, এখানে কত, টোটাল 18টা কার্বন আছে, তাহলে কতগুলো হবে, 9টা হবে, 2 3 4 5 6 7 8 9, তো 9 ইজ দ্য আনসার। মনে করো তুমি কিচ্ছু জানো না, তাহলেও কিন্তু 9 তোমার আনসার এসে যাবে, বিকজ তোমাকে ইনফরমেশন কি দিয়েছে, দেখো এখানে কি ইনফরমেশন দিয়েছে, কি কানেক্টেড বাই সিঙ্গল অ্যান্ড ট্রিপল বন্ডস, অল্টারনেট পজিশনে আছে সিঙ্গল অ্যান্ড ট্রিপল, তাহলে 18টা কার্বনকে যদি ধরতে হয় অল্টারনেট সিঙ্গল অ্যান্ড ট্রিপলে, তাহলে ট্রিপল বন্ড কটা আসবে, 9টা আসবে। ওকে, চলো নেক্সট এসে যাও। এটা কিন্তু জিওসির প্রশ্ন, হ্যাঁ বেশ সুন্দর একটা জিওসি রেজোনেন্স স্ট্রাকচারের প্রশ্ন। এবার রেজোনেন্স স্ট্রাকচারের ডিটেল রুল আছে কি কোন কোন স্ট্রাকচার পারমিটেড স্ট্রাকচার। তার প্রথম নিয়মটা কিন্তু কি, ভ্যালেন্সি মানে লুইস স্ট্রাকচার শুড বি স্যাটিসফাইড। তার মানে নাইট্রোজেন কিন্তু ম্যাক্সিমাম কটা বন্ড করতে পারবে, 4টেই করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো বাকি সবকিছু ঠিক আছে, 4টে, ইট ইজ ফাইন। আমাদের কি বলেছে, cannot be represented by resonating structure, তো আমাদের cannot এ ফোকাস করতে হবে। এখানে দেখো নাইট্রোজেনকে করে দিয়েছে 5টা, কোনোভাবেই নাইট্রোজেনের ভ্যালেন্সে 10টা ইলেকট্রন হতে পারে না আফটার বন্ডিং, বিকজ নাইট্রোজেন কোন গ্রুপে আছে, কোন পিরিয়ডে আছে, সেকেন্ড পিরিয়ডে আছে, সেকেন্ড পিরিয়ড অ্যান্ড গ্রুপ 15। তো সেকেন্ড পিরিয়ডের কাছে কিন্তু ভ্যাকেন্ট ডি নেই কি ও তার ভ্যালেন্সিকে এক্সপ্যান্ড করতে পারবে, মানে অক্টেটকে এক্সপ্যান্ড করার মতো ওর কাছে কোনো রাস্তা নেই, তাই জন্য ও 8-এর বেশি যেতে পারবে না। এখানে দিয়ে দিয়েছে 10টা, তো এটা বরাবর গলত। ঠিক আছে, আগে চলো। এখানে কি বলছে না, এক্ষেত্রে 1 2 3 4 ঠিক আছে, অক্সিজেনের নেগেটিভ, নাইট্রোজেন 5টা বন্ড করেছে বলে পজিটিভ, এখানেও নাইট্রোজেন 4টে বন্ড করেছে বলে পজিটিভ, সরি 5টা না, নাইট্রোজেন 4টে বন্ড করেছে বলে পজিটিভ, এখানেও নাইট্রোজেন দেখো 4টে বন্ড করেছে, এখানে দুটো মিথাইল, তো এটা পজিটিভ। সো দিস ইজ অ্যাকসেপ্টেবল। अगेन সেম মিস্টেক এখানে করেছে, 1 2 3 4 5 নাইট্রোজেনের 5টা বন্ড পসিবল নয়, তার মানে 2 and 4 গলত অ্যাকর্ডিং টু দ্য রেজোনেন্স স্ট্রাকচারের রুল। তো রেজোনেন্স স্ট্রাকচারের রুলে প্রথম তুমি কি দেখবে না, ভ্যালেন্সি মানে লুইস ডট স্ট্রাকচার মাস্ট বি স্যাটিসফাইড, এইখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাকে কি দেখতে হবে না, পজিটিভ চার্জ অন ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট,
নেগেটিভ চার্জ অন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেটা প্রশ্ন আসবে কখন না স্টেবিলিটির। এখানে কি বলেছে যে কোনোভাবেই হবে না, তো আমি বলে দিয়েছি এ দুটো কোনোভাবেই হবে না। আরেকটা প্রশ্ন আসতে পারে কে স্টেবল, তো স্টেবিলিটি কি করে দেখবে না অক্সিজেনের উপর নেগেটিভ স্টেবল হবে, ঠিক আছে, ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের উপর পজিটিভ স্টেবল হবে। তো এটা হচ্ছে স্টেবিলিটি দেখার রুল। চলো এই আনসারটা হয়ে গেল, আগে যাওয়া যাক। নেক্সট কি বলছে দেখো, দারুণ কোয়েশ্চেন এটাও কিন্তু আইসোমেরিজমের একটা খুব মানে খতরনাক টাইপের কোয়েশ্চেন। সো আইসোমেরিজম থেকে এসছে প্রশ্নটা, কি বলছে, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পেয়ার অফ কম্পাউন্ড শোন অ্যাবভ। ঠিক আছে, তো রিলেশনশিপ কি করে দেখবে একবার ভাবো তো। এই যে কম্পাউন্ডটা CH3 এন্ড COH কে কি করেছে না কান ধরে 180 ঘুরিয়ে দিয়েছে, কান ধরে ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে ফিশার প্রজেকশন এক এক করে আমরা লিখতে যাই। এই যে প্রথম রিপ্রেজেন্টেশনটা এটা হচ্ছে আমাদের ফিশার প্রজেকশন ফর্মুলা, এবং ফিশার প্রজেকশনে কিন্তু অন দ্য প্লেন 180 রোটেশন অন প্লেন ইজ পারমিটেড, রোটেশন অন দ্য প্লেন, ঠিক আছে, 180 ডিগ্রি রোটেশন অন দ্য প্লেন ইজ পারমিটেড, it will not change the configuration। তার মানে এরা কিন্তু কি হয়ে গেল না হোমোমার, আরে সেম সেম মানে হোমোমার, কারা ওয়ান মতলব ওয়ানের যে পেয়ারটা সে কিন্তু হোমোমার। তো প্রথমেই আমি একটা এলিমিনেট করে দিই, এলিমিনেশন খেলাটা শিখিয়ে দিই। এনানসিওমার নো, এনানসিওমার নো। এবার আমরা খেলবো কার মধ্যে, এ এন্ড সি এর মধ্যে খেলবো। প্রথমেই দুটো অপশনকে আমি চোখের সামনে থেকে বের করে দিলাম, ঠিক আছে, দিস ইজ ক্লিয়ার কি হোমোমার। এবারে দেখো মানে আইডেন্টিক্যাল, হোমোমার মিন্স আইডেন্টিক্যাল। এবারে দেখো, আরে বাবা এদিক দিয়ে ঘোরাও আর এদিক দিয়ে ঘোরাও, তোমাকে তো নাম্বারিং অ্যাকর্ডিং টু IUPAC মিনিমাম নাম্বারই দিতে হবে, রাইট। তার মানে তোমার এখান থেকে 1-3 পজিশন হবে, এখান থেকেও 1-3 পজিশন হবে। সো দিস টু আর অলসো আইডেন্টিক্যাল। দেখা যাক, এনানসিওমার কেটে গেল, বাস তোমার আনসার এসে গেছে, আনসার এসে গেছে, আইডেন্টিক্যাল কনস্টিটিউশনাল আইসোমার। বুঝতে পারলে এলিমিনেট কি করে করতে হবে। তুমি যদি লাস্টেরটা নাও জানো, সাপোজ তুমি লাস্টেরটা নাও জানো, কিন্তু তোমার 1 and 2 এর মধ্যে কোনো কনফিউশন নেই, ইউ আর কোয়াইট কনফিডেন্ট কি এই দুটো আইডেন্টিক্যাল। তো এই দুটো আইডেন্টিক্যাল এর মধ্যে কে আসছে দেখো, একমাত্র সি অপশন আসছে, 1 and 2 আর আইডেন্টিক্যাল। তোমার যদি 3 তে কনফিউশন থাকে তাও তোমার আনসার এসে গেছে। এবার 3টা তোমাদের বলে দিই। 3 is constitutional isomer. What is the meaning of this constitutional isomer? Molecular formula same, connectivity different. Connectivity का मतलब কি দেখো, এইখানে কিন্তু এক কার্বনে মানে এই যে Cl, এই Clটাকে আমরা কি বলবো না জেম ডাইহ্যালাইড, জেমিনাল পজিশনে আছে, মতলব একই কার্বনে অ্যাটাচ আছে, জেমিনাল পজিশন। এন্ড এই দুটো আমার কিন্তু ভিজিনাল হয়ে যাচ্ছে, মানে একটা এখানে আছে একটা এখানে আছে, ঠিক আছে। তার মানে এদের বন্ডিং কানেক্টিভিটি ডিফারেন্ট। লিখে নিতে পারো যদি কনস্টিটিউশন আইসোমারে প্রবলেম থাকে, তাহলে লিখে নাও কি দ্য মলিকুলার ফর্মুলা ইজ সেম বাট কানেক্টিভিটি, বন্ডিং কানেক্টিভিটি ইজ ডিফারেন্ট। সো দ্য কারেক্ট অপশন ইজ সি ফর দিস কোয়েশ্চেন। দারুণ কোয়েশ্চেন, ভালো করে খেলতে পারবে। চলো এটা আরো ভালো কোয়েশ্চেন, এটা একদম গুছিয়ে খেলা যাক। কি বলছে দেখো, the exact order of acidity of the compounds, কার কার বলেছে। এবার আমাদের স্ট্রাকচার লিখতে হবে। প্যারা নাইট্রোফেনল, ফটাফট লিখতে যাও, স্ট্রাকচার না লিখে কিন্তু খেলো না, ফেসে যাবে, ঠিক আছে। প্যারা নাইট্রোফেনল, অ্যাসিটিক অ্যাসিড, then acetylene and then ethanol, okay fine। তো অ্যাসিডিটি কিন্তু আমরা ডিটেইল জিওসি তে পড়াই, মানে আমার লেকচার এখন ওটা বানিয়ে ওঠার সময় হয়নি ইউটিউবের জন্য, ডিটেইল আমরা পড়াই। তো এক্ষেত্রে দেখো দেখতে কি কি হবে। প্রথম কনসেপ্ট আমাদের কি হবে না, অ্যাসিডিক স্ট্রেংথ is directly proportional to electron withdrawing group। withdrawing में कौन के আসবে, -m, -i, -h and inversely proportional to electron donating group। donating में কি হয়ে যাবে, +m +i ये সব হয়ে যাবে, +h এগুলো হয়ে যাবে, ওকে। তো এবারে আসা যাক ব্যাপারে কি ইলেকট্রন উইথড্রয়িং এন্ড ইলেকট্রন ডোনেটিং। তো হোয়াট ইজ দ্যাট, এটা কি হয়ে যাবে না -m, বাট এ আমাদের কি না এ ফেনল গ্রুপে পড়বে, ক্যাটাগরি এর কি হবে ফেনল। এ কোন ক্যাটাগরিতে পড়বে, এ পড়বে কার্বক্সিলিক অ্যাসিড,
এ কিসে পড়বে না কার্বক্সিলিক অ্যাসিড। এবার কার্বক্সিলিক অ্যাসিডের যে কনজুগেট বেসটা হবে সেই কনজুগেট বেস কিন্তু ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে স্টেবিলাইজ, লিখতে যাও পেন দিয়ে, মুভির মতো দেখো না, কোনো কাজ হবে না, ঠিক আছে। তো এখানে যে কনজুগেট বেসটা হচ্ছে সেই কনজুগেট বেসটা কিন্তু কি হচ্ছে না রেজোন্যান্স স্টেবিলাইজড উইথ ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তো সবথেকে বেশি অ্যাসিডিক কে হবে? অ্যাসিটিক অ্যাসিড। চলো খেলা যাক। অ্যাসিটিক অ্যাসিড কে কে দিয়েছে? অ্যাসিটিক অ্যাসিড এটা এটা, তো আমি অলরেডি এ এন্ড বি কে উড়িয়ে দিলাম। বুঝতে পারছো এলিমিনেশনে কিভাবে খেলছি? এতে তোমার কনফিউশন কমে যাবে। প্রথমে তুমি শিওর অ্যাবাউট দিস কি অ্যাসিটিক অ্যাসিড ইজ স্ট্রংগেস্ট অ্যাসিড, তো সঙ্গে সঙ্গে তুমি কি করবে না যে দুটোতে ইথানল আছে ও দুটোকে উড়িয়ে দেবে। এবার আমরা এ দুটোকে নিয়ে ভাববো, এ দুটোকে নিয়ে ভাবা যাক কি অ্যাসিটিক অ্যাসিড সবথেকে অ্যাসিটিক এবং অ্যাসিটিলিন সবথেকে কম। তো এইখানে কিন্তু আমাদের এই দুটোকে নিয়ে খেলতে হবে। এবার এসো প্যারানাইট্রোফেনল এবং ইথানল এর মধ্যে কে হবে? এর একটা স্ট্রং মাইনাস এম গ্রুপ আছে, তো স্ট্রং মাইনাস এম গ্রুপ increases the acidic strain, তার মানে কি হবে অ্যাসিটিক অ্যাসিড, কোথায় গেল আমার, হ্যাঁ অ্যাসিটিক অ্যাসিড দেন প্যারানাইট্রোফেনল দেন ইথানল, সবথেকে কম অ্যাসিটিলিন। সো ডি ইজ আওয়ার আনসার। বোঝা গেল? কেন কি অ্যাসিটিলিনের আমরা যেটা দেখি সেটা কিসের বেসিসে দেখি না এটা sp hybridized carbon, and sp hybridized carbon is highly electronegative because s character increases। যদি আমরা এখানে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার দেখতে চাই তাহলে sp is greater than sp2 is greater than sp3, मतलब percentage s increases, electronegativity also increases, percentage s increases, electronegativity increases। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে কিভাবে তোমাকে এলিমিনেট করতে হবে সেটাও কিন্তু আমি শেখাচ্ছি। ইটস এক্সাম টেম্পারামেন্ট, তুমি চারটাকে নিয়ে খেললে বারবার কনফিউজ হবে, প্রথমেই দুটোকে উড়িয়ে চলে যাও, এটা উড়বেই, সব কিন্তু কোশ্চেনের রুল কি দুটো ক্লোজ ম্যাচ থাকবে আর দুটো অটোমেটিক বেরিয়ে যাবে, প্রথমে ওই দুটোকে তো উড়িয়ে দাও তারপর ক্লোজ ম্যাচের মধ্যে খেলো। ওকে চলো নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দারুণ প্রশ্ন এটা। ডাইপেপটাইডস which may be obtained by amino acid glycine and alanine, চলো ড্র করে ফেলা যাক। গ্লাইসিনটা কি রকম দেখতে হয়? H C NH2 C double bond O OH OH, এটা কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড যার কোনো কাইরাল কার্বন নেই। টোটাল অ্যামাইনো অ্যাসিড সিরিজের মধ্যে গ্লাইসিন ইজ অনলি অ্যামাইনো অ্যাসিড উইদাউট কাইরাল কার্বন। এই প্রশ্নটাও কোনোদিন ভবিষ্যতে আসতে পারে, উইদাউট কাইরাল কার্বন। ওকে নাও এইবারে দেখো আরেকটা কিনা অ্যালানিন। অ্যালানিন কিন্তু আমার কি হয়ে যাবে না অ্যালানিন কিন্তু আমার কাইরাল হয়ে যাবে, বিকজ এর একটা হয়ে যাবে CH3 আর একটা হয়ে যাবে এই যেখানে কি হলো আমার স্টার, এটা কাইরাল। এনিওয়ে তো जब পেপটাইড বন্ড তুমি ফর্ম করবে তো পেপটাইড বন্ড ফর্ম কি ভাবে হতে পারে প্রথমটা আমরা দেখিয়ে দিই। ধরো এই দিকের হাতটা NH2 আমি খোলা রাখলাম, CH2 দেন C ডাবল বন্ড O NH, কোথা থেকে করাচ্ছি বুঝতে পারছো? এখান দিয়ে C ডাবল বন্ড O NH C CH3H C double bond OH, মানে এই দুটোর মধ্যে আমি অ্যামাইড করে দিলাম, মানে অ্যালানিনের NH2 কে নিলাম, গ্লাইসিনের C double bond OH কে নিলাম। এটা একটা পার্ট। আরেকটা পসিবিলিটি আমার কাছে কি আছে? আরেকটা পসিবিলিটি আমার কাছে আছে কি আমি গ্লাইসিনের, কার বলছি বলতো, গ্লাইসিনের NH2 কে নিলাম, গ্লাইসিনের NH2 কে নিলাম এন্ড অ্যালানিনের কার্বক্সিলিক অ্যাসিড কে নিলাম। বুঝাতে পারলাম ব্যাপারটা? কম্বিনেশন তো করতে হবে না, এইটার অ্যামাইনো অ্যাসিড কে নিলাম, অ্যাসিড কে নিলাম আর এটার অ্যামিন কে নিলাম, তাহলে কি রকম দেখতে হবে? CH2C C double OH, এখানে কি এসে যাবে NH C double bond OC CH3 NH2H। বোঝাতে পারলাম ব্যাপারটা? এই দুটো কিন্তু সেম নয়। তো এখানেও দেখো সেই কাজটাই কিন্তু ওরা করেছে। কি কাজটা করেছে দেখা যাক, যে এখানে কি খেলেছে, এমি এখানে আছে আমার, কোথায় গেল এমি আমার, CH3 CH2, হ্যাঁ এমি NH2 C double bond O NH CH2 CH, এ দেখো NH, এ দেখো এখানে একটা এমি আছে, NH C double bond O CH2 NH2, ये पार्टও আছে, দেখো CH
NH2Me। আবার এখানে দেখো কি করেছে, এখানে Me লিখেছে, COOH লিখেছে, NHCO CH2NH2। এই দেখো CH2NH2, ওই দিকের এনটাকে C ডাবল বন্ড OH, আর এখানে মিথাইল, এখানে মিথাইল। সিমিলার এক্ষেত্রেও দেখো একই কাজ করেছে। এক্ষেত্রে কি করেছে দেখো, কি NH the dipeptide which may be obtained from amino acids glycine and alanine। তো এর ক্ষেত্রে টোটাল আমার চারটে কম্বিনেশন আসবে। কি করে চারটে কম্বিনেশন আসবে? গ্লাই গ্লাই, আলা আলা, গ্লাই আলা, আলা গ্লাই। দ্যাট মিনস ইন শর্ট আমি স্কোয়ারসে আমরা এটাকে এভাবে লিখতে পারি কি এক্ষেত্রে আমাদের টোটাল কম্বিনেশন কি কি আসবে? গ্লাইসিন গ্লাইসিন, অ্যালানিন অ্যালানিন, গ্লাইসিন অ্যালানিন and alanine glycine। ঠিক আছে, তো এবার একটুখানি সময় দিয়ে ব্যাপারটাকে ভাবো কি দুদিকেই মিথাইল, তার মানে এটা আমার কিন্তু অ্যালা অ্যালা লিঙ্কেজ। ঠিক আছে, এটা আমার গ্লাই অ্যালা লিঙ্কেজ, এটা আমার দিস ইজ অলসো অ্যালা গ্লাই লিঙ্কেজ, এন্ড এটা কিন্তু আমার দেখো কোনো মিথাইল নেই, কোনো মিথাইল না থাকার মানে কিন্তু এটা গ্লাই অ্যান্ড গ্লাই লিঙ্কেজ। বোঝা গেল? ওরা কিন্তু কোনো সিকোয়েন্স দেয়নি, ওরা কিন্তু তোমাকে বলে দেয়নি কি গ্লাই অ্যালা বা অ্যালা গ্লাই, এটা বলে দেয়নি। এটা বলে দেওয়ার মানে কিন্তু সিকোয়েন্সটাকে স্পেসিফাই করে দেওয়া। যখন বলে দেয়নি তার মানে দুটো অ্যামাইনো অ্যাসিড থেকে চারটে কম্বিনেশন বানতে পারে, নিজেদের মধ্যে দুটো, ক্রসের মধ্যে দুটো, এবং ক্রস দুটোর মধ্যেও কিন্তু দুটো কম্বিনেশন থাকবে, গ্লাই অ্যালা, অ্যালা গ্লাই। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? এটা কিন্তু ভালো প্রশ্ন, তাহলে দ্য আনসার ইজ অল অফ দেম। ওকে, চলো নেক্সট, এটা দারুণ প্রশ্ন, বেনজালডিহাইড মিথানল। প্রথম কি বলছে দেখো, এটা কিন্তু রিয়েলি খুবই ভালো প্রশ্ন। তো দেখা যাক এখানে কি বলছে, বেনজালডিহাইড। সো বেনজালডিহাইড C ডাবল বন্ড OH, বেনজালডিহাইড মিথানল ইন প্রেজেন্স অফ ড্রাই HCl। এ কি তৈরি করবে বলো তো? এ তৈরি করবে হচ্ছে অ্যাসিটাল। কি তৈরি করবে না? অ্যাসিটাল। তো অ্যাসিটাল তৈরি করা যাক, PHCH OCH3 OCH3, অ্যাসিটাল তো তৈরি হয়ে গেল। এবার অ্যাসিটালটাকে আবার কি করছে, আবারও ডাইলিউট HCl দিচ্ছে। দরকার কি ছিল এটা করার? ঠিক আছে, বলেছে যখন করতেই হবে। তো আবার এটা বেনজালডিহাইডেই ফিরে এলো, কিন্তু প্রোটেকশনটা কোনো কাজে লাগলো না। নরমালি এই যে অ্যাসিটাল বা হেমি অ্যাসিটাল বানানো হয় এটা প্রোটেক্ট করার জন্য, কিন্তু এখানে এটা আমার কোনো কাজে লাগলো না। বললো জাস্ট দেখতে চাইলে তুমি জানো কিনা, বলে দিয়েছে। ঠিক আছে, এইবার আসল খেলাটা কিন্তু এখানে। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা কিন্তু এটা একটা খতরনাক নেম রিয়াকশন, দিস ইজ পারকিন রিয়াকশন। ঠিক আছে, তো পারকিন রিয়াকশনে কি হয় একটু ছোট করে বলে দিই। পারকিন রিয়াকশনে একটা অ্যারোম্যাটিক অ্যালডিহাইড থাকে, অ্যারোম্যাটিক অ্যালডিহাইড থাকে, তার সঙ্গে একটা অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড থাকে, অ্যালিফ্যাটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড থাকে, থাকলো তো? অ্যানহাইড্রাইড থাকে, সেটা ফাইনালি কি করে না আলফা বিটা আনস্যাচুরেটেড, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। কি করে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে। একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে সিনামিক অ্যাসিড। আলফা বিটা আনস্যাচুরেটেড বেনজোইক অ্যাসিড বেসিক্যালি এক্ষেত্রে তৈরি হয়। তো এক্ষেত্রে এটা খুব কমন এক্সাম্পল হচ্ছে, আই এম সরি নট বেনজোইক অ্যাসিড, যেটা লিখেছি ওটা ঠিক লিখেছি, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তো আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, এবার ব্যাপারটা দেখা যাক এখানে কি হবে এবং কিভাবে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, মেকানিজমের জন্য আমি এটা পেজ অ্যাড করিনি, ভালো করে মেকানিজমটা বুঝিয়ে দিই, তা না হলে রিয়াকশনটা দাঁড়াবে না। এইটা আছে এবং আমার সঙ্গে কি আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এর সঙ্গে কাকে দিয়েছে? সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, তো সোডিয়াম অ্যাসিটেট মানে এটাও কিন্তু একটা বেস, ডাবল বন্ড ও মাইনাস Na প্লাস, কনজুগেট বেস। এবারে এখান থেকে একটা আলফা হাইড্রোজেনকে ট্র্যাপ করবে, এই যে আছে না আলফা হাইড্রোজেনটা, এটাকে ট্র্যাপ করে নেবে। তো এটা কি হয়ে যাবে, একটা অ্যানায়ন তৈরি হয়ে যাবে। কিরকম অ্যানায়ন? CH3 C ডাবল বন্ড
OC ডাবল বন্ড O CH3 একটা অ্যানায়ন তৈরি হয়ে গেল। এবার এই অ্যানায়নটা কিন্তু এইখানে খেলবে, কোথায় খেলবে না, এটা আমার ডেল পজিটিভ, এটা আমার ডেল নেগেটিভ, তাহলে এই সেন্টারে কিন্তু আমার অ্যানায়নটা এসে খেলবে এইখানে এভাবে, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা কিরকম দেখতে হবে, PHC OH মিডিয়াম থেকে প্রোটনও নিয়ে নেবে, এখানে কি হয়ে যাবে CH2 C ডাবল বন্ড O O, ঠিক আছে। পরের স্টেপে প্রোটনটা দেখাবো পরের স্টেপে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। O C ডাবল বন্ড O CH3, ঠিক আছে। এবার এখানে আমাদের এখানে কি হবে না, মিডিয়াম থেকে প্রোটনটা নেবে এবং হাইড্রোলিসিস যখন করবে এই যে অ্যানহাইড্রাইডটা, এটা কিন্তু খতরনাক আনস্টেবল, এটা বেরিয়ে যাবে, আলটিমেটলি কি তৈরি হবে, PH CH OH CH2 C ডাবল বন্ড O OH, এটা কি তৈরি হলো, কার্বক্সিলিক অ্যাসিড, আলফা বিটা পজিশনে কি রয়েছে না OH রয়েছে। এবার যখন এটাকে হিট করা হবে বা বেসের প্রেজেন্সে এটার এলিমিনেশন কিভাবে হয়ে যাবে, CH ডাবল বন্ড CH2 COOH আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড, কি বললাম, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। পার্কিনের আরেকটা প্রশ্নও কিন্তু আমি দেখেছি, পার্কিনটা একটা ফেভারিট রিঅ্যাকশন, এটা ভালো করে করে নিও, ঠিক আছে। তো পার্কিনের ক্ষেত্রে মেকানিজম না জানলে প্রোডাক্ট লিখতে অসুবিধা হবে, তো তাই জন্য মেকানিজমটা দেখিয়ে দিলাম যে এই পোরশন থেকে একটা অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলবে কে না বেসটা, অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলে নেবে, এটা অ্যাজ এ নিউক্লিওফাইল কার্বন ডেল পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, করে প্রথমে বিটা হাইড্রক্সি তৈরি করবে, তারপর ডিহাইড্রেশন হয়ে যাবে, তারপর এটা ডিহাইড্রেশন হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে তৈরি হবে এই পার্টটা, মানে PHCH ডাবল বন্ড PHCH ডাবল বন্ড CH COOH, PHCH ডাবল বন্ড কোথায় গেল, PHCH double bond CH2 COOH এই পার্টটা, ঠিক আছে। সো D is the correct option, বোঝা গেল। তো প্রথমটা আমাদের কি হলো, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অ্যাসিটাল হয়ে গেল, তারপর এটা কি হয়ে গেল, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। এবার শোনো, আমার একটু টাইম লেগেছে কোয়েশ্চেনটা করতে, টাইম লেগেছে, তুমি এই যে ইনফরমেশনটা আছে, শুধুমাত্র এই ইনফরমেশন, এবার পুরো মেকানিজম বগেরা সব ভুলে যাও, কিচ্ছু মনে রাখতে হবে না, এই যে ইনফরমেশনটা আছে, আর এই যে অ্যাসিটাল তৈরির গল্পটা বললাম, কোথায় বললাম, যে এই যে অ্যাসিটাল তৈরির গল্পটা একটা যেটা বললাম তোমাকে, এই যে অ্যাসিটাল আর এইটা কি, এইটা দিয়ে তোমার আনসারটা এসে যায় তো, ইয়েস এসে যায়, তো ভয় পেও না, মেকানিজমটা আমি জাস্ট বলেছি কি যদি খুব ডিফিকাল্ট প্রশ্ন এসে যায় মেকানিজমটা জানা দরকার, তোমার উত্তর কিন্তু এই দুটো কি পয়েন্ট থেকে এসে গেছে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, among the following chlorides the compound which will be hydrolyzed most easily and most slowly in aqueous NaOH, beta aqueous KOH key condition, this is the substitution condition, and specially we have to follow which mechanism na, এই ক্ষেত্রে SN2 মেকানিজম আমাদের ফলো করতে হবে। আশা করি তোমাদের মনে আছে, অ্যাকুয়াস KOH বা অ্যাকুয়াস NaOH এ কি হয় না, সাবস্টিটিউশন হয়, অ্যালকোহলিক KOH এন্ড অ্যালকোহলিক NaOH এ কি হয় না, এলিমিনেশন হয়। তো আশা করি এই পার্টটা সকলের মনে আছে, তো সেই বেসিসে আমি বলছি কি আমরা কি কনসিডার করব, SN2। এবার আমরা স্ট্রাকচার গুলো ফটাফট লিখে ফেলি। মিথক্সিমিথাইল ক্লোরাইড, এক্সকিউজ মি, methoxymethyl chloride number 1, number 2 benzyl chloride, number 3 neopentyl chloride, এরকম neopentyl chloride and propyl chloride CH3 CH2 CH2 Cl। এবার একটা পার্ট তো ক্লিয়ার কি নিওপেন্টাইল সাবস্টিটিউশন দেয় না, তার মানে এই পার্টটা তো ক্লিয়ার হয়ে গেল কি এ দেবে না,
তো কি বলেছে কি মোস্ট স্লোলি, তো মোস্ট স্লোলিতে আমার কিন্তু আসবে 3, এই পার্টটা একদম ক্লিয়ার কি মোস্ট স্লোলিতে আমার 3 আসবে, তার মানে আমি এই দুটোকে উড়িয়ে দিলাম। তোমাকে বলেছি না প্রতিটা কোয়েশ্চেনের অ্যাপ্রোচ দেখো কি দুটো তোমার প্রথমেই বেরিয়ে যাবে, দুটো আমি বের করে দিলাম। এবারে নেক্সট দেখো, এবার তোমাকে খেলতে হবে কি 1 না 2 এর মধ্যে খেলতে হবে। এক্ষেত্রে দেখো কি এই যে ব্যাপারটা, এই যে অক্সিজেনটা আছে এর কি আছে না একটা মোটামুটি স্ট্রং কি আছে না মাইনাস আই আছে, তো স্ট্রং মাইনাস আই আছে, তো এক্ষেত্রে কিন্তু এ বেশি দেবে, এ ফাস্টার দেবে দ্যান দিস, বিকজ এক্ষেত্রে বাল্কিনেস দেখা হয়। SN2 এর ক্ষেত্রে কি দেখা হয়, SN2 এর অর্ডারটা কি হয়, SN2 এর অর্ডারটা হয় মিথাইল গ্রেটার দ্যান 1 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 3 ডিগ্রি, বিকজ যখন নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে আসছে যদি কোনো বাল্কি গ্রুপ অলরেডি প্রেজেন্ট থাকে তো ওর অ্যাটাকটা কি হয়ে যাবে না হিন্ডার্ড হয়ে যাবে, ও অ্যাটাক করতে পারবে না। তার মানে SN2 এর জন্য আমাদের প্রথম দেখতে হবে কি একটা বেশ ছিমছাম একটা এনভায়রনমেন্ট চাই, মানে আশপাশে কোনো বাল্কি ব্যাপার স্যাপার থাকলে চলবে না, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে তাহলে তো সেটা আরো ভালো হয়ে যাবে, কেন কি সেটা কি করবে না এই কার্বনের ডেল পজিটিভ নেচারটাকে বাড়িয়ে দেবে, সো দ্যাট নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক। বোঝা গেল? দেন আওয়ার কারেক্ট অপশন ইজ হোয়াট, কারেক্ট অপশন ইজ 1 এর সব থেকে বেশি হবে, 3 এর সব থেকে কম হবে, 1 and 3 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ওকে। সো নেক্সট রিঅ্যাকশন দেখো, এটা কিন্তু একটা সুন্দর সিকোয়েন্স দিয়েছে, এরকম কিন্তু আমি যেটা ফলো করছি সিকোয়েন্স রিঅ্যাকশন আসছে, আমার কিন্তু সিকোয়েন্স রিঅ্যাকশনের একটা প্লেলিস্ট আলাদা করে দেওয়া আছে, তাতে আমি পুরো অর্গানিকটাকে কভার করেছি, তো সেটা পারলে দেখে নিও, সিকোয়েন্স রিঅ্যাকশনটা কিন্তু একবারে রিভাইজ হয়ে যাবে। চলো এটা এখন করা যাক। কি বলছে, বলছে দ্য প্রোডাক্ট X and Y which are formed in the following sequence of reaction, X and Y আমাদের বের করতে হবে। তো চলো রিঅ্যাকশন তো করতেই হবে। ফেনলের সঙ্গে খুব ভালো করে দেখো ডাইলিউট HNO3 দিয়েছে, তো ডাইলিউট HNO3 তে কিন্তু কি হবে দেখো, ডাইলিউট HNO3 তে আইদার অর্থ হবে অর প্যারা হবে, মানে দুটোই হবে, কিন্তু মেজর কে হবে, মেজর প্যারা হবে, তো আমি মেজরটাই নেব, অর্থ নাইট্রোফেনল এন্ড প্যারা নাইট্রোফেনল, তো এক্ষেত্রে আমরা প্যারাটাই নেব, কেন কি এখানে অর্থর কোনো অপশন দেয়নি, অর্থের কোনো অপশন দিয়েছে না, দেয়নি, তো চলো প্যারা নেব। এবার কি বলেছে এখানে, এখানে কি বলেছে না জিঙ্ক HCl হিট, তো জিঙ্ক HCl একটা জিনিস খুব ভালো করে বোঝো, জিঙ্ক HCl হিট দিয়েছে, কনফিউজ করেছে, কনফিউজ করেছে, ভেবে দেখো কনফিউজ করেছে কেন না, শুধু যদি জিঙ্ক হিট হয়, জিঙ্ক হিট হলে কি হবে না OH বেরিয়ে যাবে, জিঙ্ক হিট হলে কি হবে না OH বেরিয়ে যাবে, কিন্তু যখন জিঙ্ক HCl হিট করেছে তখন কি হবে না NO2 টা রিডিউস হয়ে যাবে, তো NO2 টা রিডিউস হয়ে গিয়ে কি হবে না NO2 টা রিডিউস হয়ে গিয়ে অ্যামিন হয়ে যাবে, NH2 হয়ে যাবে, and then এই যে NH2 টা রিডিউস হলো, এরপরে কিন্তু আমাদের কি দিয়েছে না অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছে, তাও কতটা না 1 ইকুইভ্যালেন্ট। তো চলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কি করে খেলবে, অ্যাসাইলেশন করবে, কি করে মনে রাখবে, প্লাস মাইনাস খেলো, কি এখানে এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা, নাইট্রোজেন লোন পেয়ারটা এখানে অ্যাটাক করবে, এটাকে বের করে দেবে, তাহলে অ্যাসাইলেশন হয়ে যাবে। কিরকম ভাবে অ্যাসাইলেশন হবে না CH3 C ডাবল বন্ড ও OH বেরিয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে NHCO CH3, কি হয়ে যাবে NHCO CH3। তো দেখো এরকম কোন অপশন আছে কিনা, প্যারানাইট্রোফেনল কোথায় গেল গো, প্যারানাইট্রোফেনল NHCO CH3, yes C is the correct option, C is the correct option। সো এখানে একটাই কেসে ওরা কনফিউজ করার চেষ্টা করেছে, জিঙ্ক খেলে দিয়েছে, ওইটাকে কিন্তু হাটিয়ে দিও না, কেন জিঙ্ক মেটাল অ্যাসিড রিডাকশন কিন্তু নাইট্রোর হয়, আর জিঙ্কে জিঙ্ক শুধু জিঙ্ক ডাস দিয়ে যদি হিট করো তাহলে ফেনলের ওইটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এই ভিডিওতে আমরা মোটামুটি 11টা প্রশ্ন ডিসকাস করলাম, তো 11টা প্রশ্ন করে আমি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি আবার বাকি এটাকেই কন্টিনিউ করব, এই সিরিজটাই কন্টিনিউ করব, 5টা পার্টে মোটামুটি আমি ডিভাইড করেছি, তো নেক্সট ভিডিওতে আমি আবার এখান থেকে কন্টিনিউ করব। ওকে, সো কন্টিনিউ ওয়াচিং, থ্যাংক ইউ এভরিওয়ান।